ভালোবাসো দেশকে তুমি, তুমি দেশের কথা ভাবো। তুমি আমি আমরা মিলে অনেক দূরে যাব। ধর্মে বর্ণে সব বিদ্বেষ মন থেকে তাড়াবো। তুমি আমি আমরা মিলে অনেক দূরে যাব। না 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 না, না 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 না।
আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এত সুন্দর একটা কম্পোজিশন এত সুন্দর করে আমাদের সামনে পরিবেশন করবার জন্য। আপনাদের দুজনকে দেখে বোঝা যাচ্ছিল খুব উপভোগ করছেন দুজনই। আমি তো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। আপনাদের দুজনের পরিচয়টা যদি আমরা জেনে নিতে পারি। আমি ইফতেখার, আমার সাথে আছে মানাম। আর এভাবে কম্পোজিশনগুলোকে ইম্প্রোভাইজ করার ইচ্ছাটা আসলো কোথা থেকে? ইচ্ছাটা আসলে ইনস্ট্রুমেন্ট থেকে, যেহেতু আমি আসলে ছোটবেলা থেকে মানে সিঙ্গার হতে চাইনি কখনো ওভাবে, যদিও গান ভালো লাগে, গাইতে ভালো লাগে। আর ইনস্ট্রুমেন্ট হিসেবে আমার বাঁশিটা খুব পছন্দের ছিল ছোটবেলা থেকেই। তো তখন মনে হয়েছে যে সবাই তো গান করে, গান তো বাংলাদেশে গান ব্যাপারটা তো খুব প্রচলিত, কিন্তু বাংলাদেশে ইনস্ট্রুমেন্টাল ব্যাপারটা আমার দৃষ্টিতে খুবই কম প্রচলিত, যেটা বাইরের বিশ্বে বহির্বিশ্বে কিন্তু মানে ইনস্ট্রুমেন্টালের অনেক প্রচলন। আমরা ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশেও যদি দেখি, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পণ্ডিত রানু মজুমদার, উস্তাদ জাকির হোসেন, আর অনেকে। আর বাইরে যদি আমরা দেখি সাট্রিয়ানি দেখি, মাটি ফ্রাইডনি দেখি, শেষ হবে না, বলতে গেলে শেষ হবে না, সিক্রেট গার্ডেন, এনিগমা। সো আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশে ইনস্ট্রুমেন্টাল মিউজিক প্রয়োজন। শুরু করছি আমাদের প্রজন্ম আগামীর তৃতীয় সিজনের আজকের পর্ব। বরাবরের মতো আছি নতুন বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে, বা তার আগে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি জুনায়েদ। আর আমি আনিশা। তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ চ্যানেল আইয়ের পর্দায়, এবং একই সাথে আমাদেরকে লাইভ স্ট্রিম করে দেখতে পারবে আমাদের ইউটিউব চ্যানেলে। শুধুমাত্র ইউটিউবে গিয়ে সার্চ দিতে পারো প্রজন্ম আগামী। এবং একই সঙ্গে আমাদের অনুষ্ঠান নিয়ে মন্তব্য করতে, ফিডব্যাক দিতে ভিজিট করতে পারো আমাদের ফেসবুক পেজ। আমাদের বিশ্বাস, সমতাভিত্তিক একটি সমাজ এবং একটি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প কিছুই নেই। আর এটা নিয়ে আলোচনা করার জন্য আমাদের দুজন গেস্টকে আমরা এই পর্বে আমন্ত্রণ জানিয়েছি। চলুন দেখে আসি তারা কারা। বুঝতেই পারছেন আমাদের আজকের পর্বে আমাদের প্রথম গেস্ট সাংবাদিক নবনীতা চৌধুরী, এবং আমাদের দ্বিতীয় গেস্ট একজন ড্রিমার এবং একজন সোশ্যাল এন্টারপ্রেনার রুবায়েত খান। কেমন আছেন আপনারা? ভালো। আমাদের সেটে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আলোচনা করব আপনাদের সঙ্গে, সামনে পুরো সময়টাই পড়ে আছে, আর তার আগে আমরা একটা ছোট্ট এভি দেখে আসব। আমরা একটা সার্ভে করেছিলাম যেখানে আমরা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেছিলাম গণতন্ত্র মানে তারা কি বোঝে। চলুন দেখে আসি তারা কি বলে। সকালবেলা এখানে বসে আমি চা খাচ্ছি, এটাই আমার জন্য ডেমোক্রেসি। সাধারণত গণতন্ত্র বলতে আমরা বুঝি ক্ষমতার মালিক যে জনগণ, তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা একটা জবাবদিহিতার জায়গা থেকে একটি দেশ শাসন করবে বা রাষ্ট্র পরিচালনা করবে। ডেমোক্রেসি অবশ্যই রুল অফ মেজরিটি, বাট ইটস অলসো ডেফিনেটলি রাইট অফ অল। ডেমোক্রেসি, আইডিয়াল ডেমোক্রেসি আসলে সমতার কথা বলে, কিন্তু অ্যানার্কিমিশনও ডেমোক্রেসি এটা খুবই ভয়াবহ, আর এটা আমাদের সাধারণের উপর অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলছে। ডেমোক্রেসি মানে শুধু বাঙালিদের প্রেফারেন্স কিংবা মুসলমানদের প্রেফারেন্স সেটা না। ডেমোক্রেসি মানে আদিবাসীদের প্রেফারেন্স, হিন্দুদের প্রেফারেন্স, হিজড়াদের প্রেফারেন্স, মুসলিম, হিন্দু, মেয়ে, ছেলে, খ্রিস্টান, বৌদ্ধ সবার প্রেফারেন্স। আমার মতে ডেমোক্রেসি হচ্ছে কথা বলার স্বাধীনতা,
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ না করে সবাই একসাথে চলাটাই ডেমোক্রেসি। বাট আমার কাছে গণতন্ত্র বিষয়টা যতটা না রাজনৈতিক, তার চেয়ে বড় হচ্ছে মানসিক। আপনার যদি মানসিক চর্চার স্কোপ না থাকে গণতন্ত্রে, তাহলে বিষয়টা কোনোভাবেই কার্যকর হবে না। যে আমি যদি মেজরিটি রিপ্রেজেন্ট করি শুধু আমাকে ডেমোক্রেসি অগ্রাধিকার দিবে সেটা না, অবশ্যই ডেমোক্রেসি যারা মাইনরিটি ওদের অগ্রাধিকার দিবে। এই মানসিক বিষয়টা এমন হতে পারে পরমত সহিষ্ণুতা। আপনার অন্যের মত, অন্যের চিন্তা চেতনা, অন্যের কথা, এটাকে শ্রদ্ধা করতে হবে, শুনতে হবে এবং জানানোর সুযোগ দিতে হবে সমানভাবে। ডেমোক্রেসি হচ্ছে আমার মুক্ত চিন্তা, আমার স্বাধীনতা, মুক্ত আকাশে ফানুস উড়ানো, আমার রমজান, আমার ক্রিসমাস। এইমাত্র আমরা যে এভিটি দেখে আসলাম, সেখানে একটা অ্যান্সার কিন্তু আমাদের পুরো প্রোগ্রামটাকে ডিফাইন করে। ডেমোক্রেসি ইজ রুল অফ মেজরিটি অ্যান্ড রাইটস অফ অল। এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? এটা তো আসলে খুব সুন্দর করে বলেছেন যিনি বলেছেন, এবং এটাই তো আসলে গণতন্ত্রের আসল কথা। আমরা অনেক সময় ভাবি যে গণতন্ত্র যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষের চাওয়াটা নিশ্চিত করে, কাজেই নিশ্চয়ই সংখ্যাগরিষ্ঠ মানুষ যা চাইবেন তাই হবে। কিন্তু আসলে এর মধ্যে আমি যেভাবে দেখি যে বিষয়টা নিশ্চয়ই এভাবে ভাবা হয়েছে যে সংখ্যাগরিষ্ঠ মানুষ শেষ পর্যন্ত সমাজের কল্যাণ চাইবেন, সংখ্যাগরিষ্ঠ মানুষ ভালো, সুয়ের পক্ষে থাকবেন। কাজেই সমাজে সকলের অধিকার নিশ্চিত হবে, প্রত্যেকের অধিকার রক্ষিত হবে, এরকম একটি সমাজ নিশ্চিত করাটাই তো আসলে গণতন্ত্রের মূল চাওয়া। আমি আসলে মানে আপনার কথাটা আপনি সুন্দর করে বলেছেন। আমি ওটার সাথে জাস্ট অ্যাড করব যে শুধুমাত্র মেজরিটি যা চায় সেটাই সবসময় যে রিফ্লেক্টেড হয় গণতন্ত্রে, সেটাও কিন্তু না। কারণ আমাদের দেশের কথাই যদি চিন্তা করেন, আমাদের দেশের 70% মানুষ কিন্তু গ্রামে বাস করে। আমি পার্সোনালি গ্রামে অনেক কাজ করি এবং আমি যখন দেখি যে গ্রামের মানুষের চাহিদা, তাদের যে প্রয়োজনগুলা, ওগুলা কিন্তু আসলে আমাদের ন্যাশনাল মিডিয়াতে বলেন অথবা আমাদের পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে কিন্তু ওগুলা ঠিক প্রপার প্রতিফলনটা হচ্ছে না। আমরা কিন্তু মানে যদিও তারা একটা ভোট দিতে পারছেন, শহরের একজন বড়লোক, গ্রামের একজন গরিব মানুষ, দুজনের কিন্তু ভোটের অধিকার একটাই, কিন্তু তারপরও কিন্তু তাদের চাহিদাগুলোর প্রতিফলনটা ঠিকভাবে হচ্ছে না আমাদের ডিসকোর্সে। তো আমার মনে হয় ওই জায়গাটা আসলে ওই যে কথাটা আপনি বললেন যে রুল অফ মেজরিটি বা রাইটস অফ অল, সবার রাইটস কিন্তু আমরা এখনো সুনিশ্চিত করতে পারছি না বাংলাদেশে, এমনকি মেজরিটিরও না। সেটাই আপনার কথা রেশ ধরেই আমি আসি তাহলে আপনি যেটা বললেন যে আমরা যদিও রুল অফ মেজরিটি বাট রাইটস অফ অল বলছি, কিন্তু সেটা আমাদের ব্যবস্থায় প্রতিফলিত হচ্ছে না। এখন বাংলাদেশের গত 45 বছরের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আসলে কি গণতন্ত্রের জন্য বাংলাদেশ প্রস্তুত, বা এই ব্যবস্থাটি কি আসলেই আমাদের জন্য? অনেকেই বলে গেছেন যে আসলে গণতন্ত্র দেশের সার্বিক শিক্ষাগত অবস্থার প্রতিফলন ঘটায়। উইনস্টন চার্চিল একসময় বলেছিলেন যে গণতন্ত্র হচ্ছে যেসব মানে ব্যবস্থা চেষ্টা করা হয়েছে তার মধ্যে অন্যতম, কিন্তু অন্যগুলো যেগুলো এখনো চেষ্টা করা হয় নাই তার মধ্যে ওয়ার্স্ট। এই ধরনের এই প্রশ্নটি যদি মানে বাংলাদেশ নিয়ে তোলা হয়, তাহলে আসলে আমার মনে হয় যে বাংলাদেশের মতো তো খুব কম দেশই এতবার প্রমাণ করেছে যে গণতন্ত্রের জন্য তারা কি পরিমাণে প্রস্তুত এবং তারা কত আত্মত্যাগ করতে রাজি। আর আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ একেবারে বাংলাদেশের জন্মসূত্র থেকে এখন পর্যন্ত বারবার প্রমাণ করেছে আসলে যে সংখ্যাগরিষ্ঠের মঙ্গল চিন্তা করাটাকেই তারা গণতন্ত্র মনে করে, এবং তাতে তাদের একটা সে থাকুক, সেই ভোটের অধিকারটুকু অন্তত থাকুক, সেটা তারা খুব বেশি মাত্রায় চায়। চমৎকার বলেছেন। আবার এটাও কিন্তু দেখতে হবে যে বাংলাদেশের গণতন্ত্রের বয়স কত। যেখানে পৃথিবীর অন্যান্য সভ্যতা যদি আমরা দেখি, গণতন্ত্র 200 বছর, 300 বছর বা হাজার হাজার বছরের গণতন্ত্রের একটা ইতিহাস রয়েছে। সেক্ষেত্রে রুবায়েত, আপনার কাছে আরও একটি প্রশ্ন করি যে তরুণ প্রজন্মকে তাদের যে আশা এবং হতাশার জায়গাগুলো, সেগুলোকে পজিটিভলি ফুটিয়ে তোলার ক্ষেত্রে গণতন্ত্র কি রোল প্লে করতে পারে? আমি মানে একজন উদ্যোক্তা হিসেবে আমি জিনিসটাকে যেভাবে দেখি সেটা হচ্ছে যে মানে গণতন্ত্র তো একটা আলটিমেটলি একটা সামাজিক ব্যবস্থা, এবং এটা একটা মানে অলসো ইটস আ স্টেট অফ মাইন্ড। তো মানে আমাদের আসলে মানে গণতন্ত্র যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে দ্য স্পেস ফর এক্সপ্লোরেশন, স্পেস ফর মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন। এখন ইয়াং বয়সে মানে যারা মানে এখন ইউথ,
তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা কিন্তু সমাজকে একটা নতুন চোখে, নতুন দৃষ্টিতে, নতুন লেন্স দিয়ে দেখতে পারে, যেটা যারা অলরেডি অনেক দিন ধরে একটা ব্যবস্থার মধ্যে আছেন তাদের পক্ষে নতুনভাবে একটা কিছু দেখা সম্ভব না। সো যখন সে দেখতে পারে তখন সে ওটার মধ্যে কিছু ফ্লস খুঁজে পায় এবং একই সাথে কিছু অপরচুনিটি খুঁজে পায়, এবং সে যখন ওটা দেখতে পারে তখন সে ওটাকে চেঞ্জ করার চেষ্টা করে, অপরচুনিটিগুলোকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে। আমি দুটো এক্সাম্পল দিয়ে বলবো। এখন এই মুহূর্তে একটা হচ্ছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে কানাইয়া কুমারের আমরা যে ভিডিওটা দেখলাম, সে কিন্তু জেলে গেছে, জেল থেকে বের হয়েছে এবং সে একটা স্পিচ দিয়েছে যেখানে হি অ্যাকচুয়ালি এক্সপ্রেসড হিজ ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম। তো এটা হচ্ছে পলিটিক্সের দিক থেকে। আবার এটা যদি আপনি কালচারালের দিক থেকে দেখেন, কালচারাল এক্সপ্রেশনও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমার যেটা এখন বলতে ইচ্ছা করছে, আমার যেটা মানে মনের চাহিদা, সেটাকে যেন আমি এক্সপ্রেস করতে পারি, এবং দের ইজ এ মার্কেট প্লেস অফ আইডিয়াস। সেখানে কোনো আইডিয়া মানে প্রস্ফুটিত হবে। আমি এটাকে দেখি অলমোস্ট একটা ইটস লাইক আ স্পার্ক, যে একজন ইয়াং মানুষ সে স্পার্ক করতে পারে, অ্যান্ড ইফ দ্য সোসাইটি ইজ রেডি তখন ওই স্ফুলিঙ্গটা থেকে একটা ওয়াইল্ড ফায়ার হতে পারে। সো ওই জায়গাটাতে আমার মনে হয় যে মানে যথেষ্ট ওই স্পেসটা দেওয়াটাই হলো গণতন্ত্রের রোল ফ্রম আ ইউথ পার্সপেক্টিভ। আমি পলিটিক্যালি হোক, সোশ্যালি হোক, কালচারালি হোক, আমি জানি ওই স্পেসটা পাই নিজেকে এক্সপ্লোর করার এবং এক্সপ্রেস করার, ওই জায়গাটাই দিতে হবে। শুধু ভোটাধিকার নয়, আমার কোনো একজন ইন্ডিভিজুয়ালের মত প্রকাশের এবং তার মতকে সম্মান করার মতো যেন মানুষের মাঝে শিক্ষা থাকে, ততটুকু টলারেন্স থাকে, সেটা তৈরি করাও গণতন্ত্রকে স্ট্যাবলিশ করার প্রক্রিয়ার একটা অংশ। আসলে শুধু মত প্রকাশের স্বাধীনতাই কি, যে ধরুন উনি যেটা বলছিলেন যে একটা প্রস্ফুটিত হবার, মানে নিজের কাজটা করতে পারবার, বিকশিত হবার, সেটিরও একটা সুযোগ কিন্তু গণতন্ত্রই দেয়। গণতন্ত্র যেহেতু অন্তত বইয়ে, পুস্তকে, সংবিধানে বলে যে নারী পুরুষ ধর্ম নির্বিশেষে আপনার সুযোগটা সমান, কাজেই সেই রকম একটি রাষ্ট্র ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায় আসলে প্রত্যেকে সেই সমান সাহসটা পান যে শুধু তিনি একজন সংখ্যাগরিষ্ঠ, ধরুন একজন বাঙালি মুসলমানই সব জায়গায় যাবেন না, বা একজন ধনীর ছেলেই সব জায়গায় যাবেন না। হয়তো আমাকে আরো অনেক বেশি মেধাবী হতে হবে তাকে ধরতে হলে, সেটা বোধহয় সব সমাজেই সত্য, কিন্তু আমারও আসলে সেই সুযোগ আছে, আমি নারী হলেও পারি, আমি অন্য ধর্মের হলেও পারি। এই বিষয়টা হয়তো গণতন্ত্র নিশ্চিত করে। আপনি যেহেতু এই কথাগুলি বলছিলেন যে গণতন্ত্র আসলে অ্যাটলিস্ট বই পুস্তকে বলুন বা আমাদের প্র্যাকটিসে বলুন, নারী পুরুষের সমতা বা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে সকলের সম অধিকার, এটা প্রতিষ্ঠার কথা বলে। কিন্তু আমরা দেখছি তারপরেও আমাদের বর্তমান সমাজে আমরা একে অপরের বিশ্বাস এবং অবিশ্বাসের ভিত্তিগুলোকে আঘাত করছি। এটার কারণটা কি? আমরা রুবায়েত বলে গেছেন যে ডেমোক্রেসি ইজ আ স্টেট অফ মাইন্ড। আমাদের ব্যক্তিগত জীবনে এই গণতান্ত্রিক মূল্যবোধগুলো কি কমে যাচ্ছে? আপনি একদম ঠিক জায়গাটিতে প্রশ্নটি করেছেন যে ব্যক্তিগত জীবনে কিনা। আমি এখন মনে করি যে আমি আসলে আমাদের প্রজন্ম বা আমাদের চেয়ে আরো তরুণতর প্রজন্মকে আমি দেখি খুব হতাশ, মানে ফেসবুকে বা কিছুতে তারা সবসময় ভাবছেন যে এরকম ঘটনা ইংল্যান্ড আমেরিকায় কোনোদিন হতো না। মানে আমার অভিজ্ঞতা বলে যে অনেক কিছুই এখানে হয় যেটা আসলে বাইরের দেশেও হয়। তো আমি এই জায়গাটি থেকে আমার মনে হয় কি যে ব্যক্তিগত প্র্যাকটিসের জায়গাটিতে আসলে অন্যকে স্পেস দেওয়া, যে অন্য একটা সিনেমা বানালো, অন্য একটি কথা বললো, অন্যের সাথে একটা তর্ক লেগে গেল, তার সাথে আমার মত মিলল না, বা আমি হয়তো খুবই বিস্মিত হয়ে গেলাম তার মত আমার চেয়ে এতটাই ভিন্ন তাই বলে, কিন্তু তাতে আসলে খুন করতে যাওয়া যায় কিনা, নোংরা কথা লেখা যায় কিনা, কোনো মেয়ে হলে পরে গলার সাথে মানে আরেকজনের শরীরের সাথে গলাটা মানে আরেকজনের মুখ বসিয়ে দেওয়া যায় কিনা, সেটা কিন্তু ব্যক্তিগত প্র্যাকটিসের ব্যাপার। এটা কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে না। আমার মনে হয় কি যে আমরা অনেক কিছুতে রাষ্ট্রকে, সরকারকে দোষ দিই যে ফেসবুকে এসব হচ্ছে, সরকার কেন বন্ধ করতে পারছে না, কিন্তু আমাদের পারিবারিক শিক্ষাটা কোথায়, আমাদের ব্যক্তি শিক্ষাটা কোথায়? আমরা তো দেখছি না যে আরেকটি সভ্য দেশের বা যে কোনো দেশের মানুষ সেভাবে ব্যবহার করে কিনা। কারণ আমি আসলে বলতে চাই যে আমি মনে করি আমার রাষ্ট্র বাংলাদেশ খাতা কলমে, সংবিধানে অন্য অনেক দেশের চেয়ে অনেক 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 বেশি ফেয়ার। এখানে কাগজে কলমে লেখা আছে যে কাউকে তার ধর্ম, বর্ণ, গোত্র বা লিঙ্গ কোনো কারণে তাকে ডিসক্রিমিনেট করা যাবে না। কাজে আমার মনে হয় যে এখন বিশেষভাবে আমাদের দায়িত্ব, যারা আমরা শিখেছি, পড়েছি, আমাদের এক্সপোজার হবার সুযোগ হয়েছে, আমাদের দায়িত্ব আসলে ব্যক্তিগত প্র্যাকটিসের জায়গাটাকে সভ্য দেশের, সভ্য মানুষের পর্যায়ে নিয়ে যাওয়ার। পরমত সহিষ্ণুতার এই যে অভ্যাসটা, এটা অনুশীলন পরিবার থেকে শুরু হওয়া উচিত, কারণ সমাজের একক যেহেতু আমি ওটার ব্যাপারে একটু বলতে চাই যে আসলে মানে আমি একজন বাবা, আমার দুটা ছোট সন্তান আছে।
তো আমি যদি তাদের মতামতটাকে গুরুত্ব না দিই, আমি যদি মনে করি যে আমার যেটা মতামত সেটাই আমি তার উপর ইম্পোজ করব, তাহলে কিন্তু সেটা ডেমোক্রেসি হলো না। এখন আমার বাসায় যেই মেয়েটা কাজ করে সেই মেয়েটারও কিন্তু তার অধিকারটাও আমার উপর, মানে ইটস অলমোস্ট রুল অফ মেজরিটি, যেহেতু তার রাইটটা এনশিওর করাটার দায়িত্ব আমার, তাই না? সো ওই আমার বাসার কাজে মেয়েটাকে যেমন আমরা স্কুলে পাঠানোর চেষ্টা করছি, মানে জিনিসটা যদি আপনার ব্যক্তিগত প্র্যাকটিসের মধ্যে না থাকে, বাংলাদেশে অনেক বাবা মাই কিন্তু তাদের বাচ্চাদের উপর কি পড়বে, কি করবে, কোথায় চাকরি করবে, এটা থেকে শুরু করে কাকে বিয়ে করবে এটা পর্যন্ত বলে দেওয়ার চেষ্টা করেন। সো এই জিনিসটা যতদিন পর্যন্ত চলবে এটা কিন্তু ডেমোক্রেটিক প্র্যাকটিস না। আসলে আমাদের ভাষা আন্দোলন হয়েছিল আমাদের ছাত্রদের হাত ধরে, আমাদের স্বাধীনতার যুদ্ধে একটা বেশ বড় ভূমিকা পালন করেছিল আমাদের ছাত্র রাজনীতিবিদরা। আমাদের ছাত্র রাজনীতি নিয়ে, আজকের ছাত্র রাজনীতি নিয়ে আমি আপনাদের মতামত জানতে চাচ্ছিলাম। 1990 সালে যখন বাংলাদেশে গণতন্ত্র ফিরলো, আমার কাছে মনে হয় যে এটা একটা বিরাট বড় ট্র্যাজেডি যে 90-তে দেশে গণতন্ত্র ফিরলো, কিন্তু ছাত্র রাজনীতি থেকে কিন্তু গণতন্ত্রটা ওই বছরই শেষ হয়ে গেল। কারণ তখন থেকে আমাদের ডাকসু বলেন, অন্যান্য যতগুলা স্টুডেন্ট ইউনিয়ন ছিল সেগুলো ইলেকশনগুলো কিন্তু বন্ধ হয়ে গেল। সো এটা একটা বিরাট বড় ন্যাশনাল ট্র্যাজেডি, যেখান থেকে আমাদের দেশের এখন বড় বড় রাজনীতিবিদরা সবাই একসময় ছাত্র রাজনীতিক ছিলেন। তো এই জায়গাটাতে কিন্তু আমরা নিজেদের ফিউচার জেনারেশনের পলিটিশিয়ানদেরকে আসলে ধ্বংস করে দিয়েছি, এবং সেটার কারণেই এখন আমরা দেখছি যে স্টুডেন্টরা পলিটিক্স বিমুখ হচ্ছে এবং তারা কিন্তু অন্যান্য দিকে ঝুঁকে পড়ছে, যেটা আপনি মানে অফকোর্স এখন ইন্টারনেটের যুগ, এখন ড্রাগসের যুগ, অনেক ডিস্ট্র্যাকশন আছে আপনার। সো যখন একটা কনস্ট্রাকটিভ অ্যাভিনিউ নাই নিজের ফ্রাস্ট্রেশনগুলোকে ভেন্ট করার, তখন কিন্তু অন্যান্য আনকনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ ওয়েতে কিন্তু সেই এক্সপ্রেশনগুলো তৈরি হবে। আমাদের প্রজন্ম আগামী এটা তৃতীয় সিজন, আমরা প্রথম সিজন থেকে এই সিজন পর্যন্ত আমরা এতগুলো তরুণদের কাহিনী শুনেছি যে নেতৃত্ব যে শুধুমাত্র রাজনীতির ক্ষেত্রে হতে হবে তা তো নয়। সামাজিক ক্ষেত্রে কেউ মাদ্রাসার মেয়েদেরকে নিয়ে কাজ করছেন, কেউ হয়তো হ্যান্ডিক্যাপ বাচ্চাদেরকে নিয়ে কাজ করছেন, কেউ হয়তো এমনিই কোনো প্রত্যন্ত অঞ্চলের বাচ্চাদেরকে পড়াতে যাচ্ছেন। মানে অন্যান্য দিক থেকে হয়তো আমাদের নেতৃত্ব উঠে আসছে, সেটা অনেক অনেক আসলে অনুপ্রেরণা দেওয়ার একটা বিষয়। বাংলাদেশে ওইটুকু ফ্রিডম কিন্তু মানুষের আছে যে আপনি যদি একটা পজিটিভ কাজ করেন সেটাকে বাধা দেওয়ার মানে বাধা অনেক পরে আসে, এবং নিজেদের কাজটা নিজেরা ঠিক মতো করবার আসলে ব্যাপার রয়েছে। হ্যাঁ, যে আসলে নিজের কাজটা নিজে আমরা ঠিক মতো করছি কিনা, যে জায়গায় আছি সেই জায়গায় আসলে এটা নেই বলে হচ্ছে না, ওটা নাই বলে হচ্ছে না বলছি, নাকি আমরা নিজের কাজটা সেরাভাবে করবার চেষ্টা করছি। আমি আমার প্রধানমন্ত্রীর কাছে সেরা প্রধানমন্ত্রিত্ব আশা করি, কিন্তু আমি যে কাজটা করি আমি কি সেটা সেরাভাবে করার চেষ্টা করি কিনা, সেটা বোধহয় খুব জরুরি এখন আমাদের প্রজন্মের। নবনীতা চৌধুরী খুব সুন্দর একটি কথা বললেন যে আমরা যেই জায়গায় আছি সেই কাজটুকু শ্রেষ্ঠভাবে করতে চাচ্ছি কিনা, করতে পারছি কিনা, সেটাই বড় কথা। এত যখন দায়িত্ব দেশের, সে দায়িত্ব নেবার মতো মানুষও তো দরকার। রাজনীতি নিয়ে কথা বলছিলাম, এবার শুনবো একজন তরুণ রাজনীতিবিদের গল্প, তার রাজনীতিতে আসবার গল্প। চলুন দেখে আসি। টাকা চাকরি নেওয়া, এই প্রবণতাটা অনেক শক্তিশালী ভাবতে হবে। সেটা কালকে সকালে করি। প্রথমত এটা সমাবেশ, বিক্ষোভ এবং প্রতিবাদ, এইভাবে আমরা একটা রাখতে পারি। রাজনীতির প্রতি আগ্রহ আসলে আমার শৈশব থেকেই তৈরি হয়েছে। নানান রাজনৈতিক ঘটনাবলী প্রভাব ফেলেছে, বাড়িতে বড়দের রাজনীতি বিষয়ে আলোচনা প্রভাব ফেলেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস প্রভাব ফেলেছে। 90 সালে যখন আমরা কলেজ পেরোলাম, তারপরে আসলে রাজনীতির বিষয়ে আমরা প্রত্যক্ষভাবে আগ্রহী হয়ে উঠি এবং আমরা বন্ধুদের মধ্যে আলাপ আলোচনা করি। তারপরই 90-এর আন্দোলন চলে আসে এবং আন্দোলনের ভেতর দিয়ে আমরা রাজনীতিতে বলতে পারেন যে সরাসরি একেবারে কর্মী হিসেবে ঢুকে পড়ি। তো 90-এর আন্দোলন যে আকাঙ্ক্ষা তৈরি করেছিল, সেই আকাঙ্ক্ষা পূরণে 90 পরবর্তী অবস্থা সফল হয়নি এবং আমরা দেখেছি যে ব্যবস্থার বিরুদ্ধে, স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়াইটা হয়েছে, সেই স্বৈরতন্ত্রই বহাল আছে, কেবল ব্যক্তির পরিবর্তন ঘটেছে। ফলে আমাদের কাছে মনে হয়েছিল যে প্রধান ধারার যে দলগুলো এই রাজনীতির সাথে যুক্ত, সেটা বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করতে পারছে না। জনগণের স্বার্থ রক্ষা করতে হলে নতুন রাজনীতি দরকার এবং আমরা নিজেরা তখন পড়াশোনা শুরু করেছি, পাঠচক্র গ্রুপ করেছি এবং এই প্রক্রিয়ায় আসলে বিশ্ববিদ্যালয়ে আমি একটি ছাত্র সংগঠনের সাথে যুক্ত হয়েছি, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে। তরুণদের কথা শোনা এবং তরুণদের অংশগ্রহণের জন্য নানান ক্ষেত্র তৈরি করা, এটা তো অত্যন্ত জরুরি এবং তরুণদের কথা কেবল শুনতে হবে তাই নয়, তাদের কথা রাজনীতিতে এবং রাষ্ট্রনীতিতে যাতে প্রতিফলিত হয় সেদিকে অত্যন্ত মনোযোগ রাখতে হবে এবং
সেটা করা না হলে আমরা দেশকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমাদের দেশের অধিকাংশ তরুণরাই তো শ্রমিক, কৃষক, মেহনতি তরুণ। এর বাইরে শিক্ষার্থী এবং পেশাজীবী তরুণরা আছেন বিরাট সংখ্যায়। তাদের যে রাজনীতিতে এবং গণতন্ত্রে অংশগ্রহণের জন্য যে কাঠামোগুলো ইতিমধ্যেই আছে, ট্রেড ইউনিয়ন এবং ছাত্র সংসদ, এগুলো তো ধ্বংস করে দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোকে যদি আবার সক্রিয় করা না যায় এবং সামাজিক বিভিন্ন স্তরে নতুন নতুন যদি কাঠামো গড়ে তোলা না যায় তরুণদের অংশগ্রহণের জন্য, তাহলে তো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া গড়ে তুলতে পারবো না। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে হলে তরুণদের অংশগ্রহণের এই দিকটিকে এখন অত্যন্ত মনোযোগের সাথে দেখতে হবে। আগেই যেটা বলেছি, তরুণদের রাজনীতিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের যে কাঠামো এবং প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ইতিমধ্যেই ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রায় নাই বললেই চলে। এবং এটাই সবসময় গণবিরোধী শাসকরা চায়, তরুণরা যাতে রাজনীতিতে অংশগ্রহণ না করে, কেননা সেটা সবসময় তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু এই অধিকারহীনতা এটাই কিন্তু আবার তরুণদের রাজনীতিতে উদ্বুদ্ধ করে এবং এখান থেকে গণতান্ত্রিক রাজনীতির সূচনা ঘটে। আমরা গণতান্ত্রিক রাজনীতি যত বিকশিত করতে পারবো তত তরুণদের অংশগ্রহণটা বাড়বে। অনলাইনে সামাজিক যেসব মাধ্যম এখন কাজ করছে তার মধ্য দিয়ে আসলে আমরা তো সমাজের মুখটাকেই দেখতে পাচ্ছি, তবে এর মধ্যে সব কিছু কিন্তু স্বতঃস্ফূর্ত নয়। অনেক সংঘবদ্ধ গোষ্ঠী তরুণদের হতাশা এবং তাদের বিচ্ছিন্নতাকে কাজে লাগিয়ে নানান ধারার উগ্রবাদী চেতনা ছড়িয়ে দিতে চাচ্ছেন এবং সেটা তারা অনেক ক্ষেত্রে সফলও হচ্ছেন। তবে একই সাথে বলতে হবে যে যারা গণতান্ত্রিক চিন্তাভাবনা করেন, হ্যাঁ, যারা দেশের একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ কল্পনা করেন, তারাও কিন্তু আজকে সামাজিক মাধ্যমকে নানানভাবে কাজে লাগানোর চেষ্টা করছেন এবং এর মধ্য দিয়ে গণতান্ত্রিক রাজনীতিও একভাবে শক্তিশালী হচ্ছে। তরুণরা যত বেশি গণতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় হবে ততই কিন্তু সামাজিক মাধ্যম একটা গণতান্ত্রিক রাজনীতি বিকাশের একটা ক্ষেত্র হয়ে উঠতে পারবে। এটা ঠিক যে বিগত মেয়র নির্বাচনে তরুণরা আমাদের সমর্থন জানিয়েছেন এবং আসলে যেটা বলতে হবে, তরুণরা একটা কার্যকর পরিবর্তন দেখতে চায় এবং আমাদের নির্বাচনী প্রস্তাবনা এবং আমাদের রাজনীতির মধ্যে হয়তো তারা সেই পরিবর্তনের সম্ভাবনাটা দেখেছেন। কাজে আজকে একটা পুরো রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এবং তরুণদের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে আসলে এই পুরো ব্যবস্থা পরিবর্তনের দিকে কাজে লাগাতে হবে এবং তরুণরা যেভাবে আমাদের সমর্থন জানিয়েছেন তাতে আমরা নিজেরা আশাবাদী যে এই তরুণদেরকে আরও ঐক্যবদ্ধ করে আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবো এবং বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারবো। আমরা দেখলাম খুবই অনুপ্রেরণাদায়ক একটি গল্প। এখন আসি নবনীতা চৌধুরী আপনার কাছে। বাংলাদেশ নারী নেতৃত্বের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত, বিশ্বের বুকে একটি দৃষ্টান্ত। আপনার কি মনে হয় যে এটা আমাদেরই কোনো বিশেষত্ব যে আমাদের নারীরা নেতৃত্বের পর্যায়ে এত অসাধারণভাবে নেতৃত্ব দিচ্ছেন? আমাদের মায়েরা, আমরা মানে যারা মা হয়েছি, আমরা আসলে অসীম ক্ষমতার অধিকারী। মানে আমি এমনকি মা হওয়ার আগের দিন পর্যন্ত জানতাম না যে এত কিছু একসাথে করা যায়। কাজেই মাল্টিটাস্কিং অ্যাকচুয়ালি একটা মেয়ের একেবারে ভেতর থেকে প্রথম থেকে থাকে। আমি বাংলাদেশে গত কয়েক বছরে নারী নেতৃত্বের ফলেই আমি সেই ক্রেডিটটা দেব যে আমাদের নারী প্রধানমন্ত্রী থাকাতেই হয়তো আমি গত কয়েক বছরে আসলে ব্যাপক পরিবর্তন দেখি। নেতৃত্বের নারীর চেয়ে আসলে বাধা ভাঙার বিপ্লবটা অনেক বেশি আসলে আমার মনে হয় করেছেন আমাদের নারী শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা। সেই দিকটির বিপ্লবটা করেছেন তারা। আমরা নেতৃত্বে যে শিক্ষিত ক্ষমতাবান মেয়েদেরকে এখন দেখি, তাদের জন্য আসলে জায়গা করে দেওয়া দরকার ছিল। এখন সেটা রাষ্ট্র করেছে। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে প্রমাণ করা যে আমরা সেটির যোগ্য এবং হয়তোবা যোগ্যতর। কারণ আমি এটা আবার নিজে বিশ্বাস করি যে মেয়েদেরকে আসলে অনেক বেশি, মানে ছেলেরা 10 গোল দিলে মেয়েদেরকে 15 গোল দিয়ে প্রমাণ করতে হয়। সেটা শুধু মেয়ের ব্যাপারে সত্যি না, এটা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর বাইরে আমাদের মতো সমাজে যারাই আছে তাদের ক্ষেত্রেই সত্যি। যদি আপনি একদিনের জন্য প্রধানমন্ত্রী হতেন তাহলে আপনি কি করতেন? প্রধানমন্ত্রী হলে কি করতাম? জাতীয় ছুটি ঘোষণা করতাম 3 দিনের। কোন 3 দিন? যেই দিন আমি প্রধানমন্ত্রী হতাম। আচ্ছা, রুবাইদ, যদি আপনাকে জিজ্ঞেস করি। আমি আরেকটু সিরিয়াসলি বলি, স্পেশালি আমাদের আজকের টপিকের জন্য। আমার কাছে মানে আমি খুব স্ট্রংলি বিশ্বাস করি যে বাংলাদেশে একটা কনস্ট্রাকটিভ স্পেস থাকা দরকার মানে পলিটিক্যাল ডিসকোর্সের। তো স্টুডেন্ট ইলেকশনস যেন হয় এবং সেখানে যেন ন্যাশনাল পলিটিক্সের প্রভাব না থাকে, এটাই হবে আমার মানে ওই একদিনে যদি আমি কিছু করতে পারি সেটা হবে আমার প্রথম। রুবাইদ, আপনার কাছে আবারও একটা প্রশ্ন করতে চাই। আপনি কিন্তু সোশ্যাল এন্টারপ্রেনার, আপনি প্রযুক্তিকে কাজে লাগিয়ে সুবিধাবঞ্চিত মানুষের কাছে সেবা নিয়ে যাচ্ছেন। এই বটম অফ দ্য পিরামিডে যারা যারা আছেন এদের সঙ্গে আপনি নানাভাবে এনগেজ করছেন, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা কি? তারা কি মনে করছে দেশের গণতন্ত্র নিয়ে, দেশের সার্বিক অবস্থা নিয়ে? তাদের অবস্থানটা কোথায়?
আসলে মানে আমার কাছে মনে হয় গণতন্ত্র তো খুব লোডেড একটা টার্ম, মানে এটা মানুষকে আপনি যদি গিয়ে প্রশ্ন করেন আপনি গণতন্ত্র নিয়ে কি ভাবছেন, তার জন্য আসলে এটা কোনো ম্যাটার করে না। যেমনটি আমরা দেখলাম অনেক মজার মজার উত্তর এসেছে শুরুতে, যে এবিটা দেখলাম আমরা দেখলাম মানে আলটিমেটলি মানুষের জন্য ম্যাটার করে সে ভালো আছে কিনা, সে তার নিয়মিত যে চাহিদাগুলো, তার যে প্রয়োজনগুলো সেগুলো মিটছে কিনা। যদি পেটে ভাত না থাকে তাহলে পূর্ণিমার চাঁদও তো ঝলসানো রুটি। তো আমার কাছে মনে হয় যে ওই জিনিসটা আমরা এখনো পুরোপুরি ঠিক এনশিওর করতে পারছি না। মানে আমি পার্সোনালি হেলথ নিয়ে অনেক কাজ করি, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে। তো স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যদি আমি একটা এক্সাম্পল দিই, যেটা ইভেন ন্যাশনাল মিডিয়াতেও এখনো বলা হচ্ছে না, সেটা হচ্ছে যে কি পরিমাণ একটা মিসম্যানেজমেন্টের মধ্যে এই পুরো সেক্টরটা চলছে, এবং উইদাউট এনি ওভারসাইট, প্রপার রেগুলেশন, মানে কোনো মানে রেগুলেশন হচ্ছে না। সেই কারণে গ্রামে কিন্তু মানুষকে মানে যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধ ইউজ করা হচ্ছে তাদের উপর, এবং সেটার জন্য যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে এটা কিন্তু পরবর্তীতে মহামারীর আকার ধারণ করবে। গ্রামের মানুষের এই মানে ভেতরের যে সমস্যাগুলা, এগুলো কিন্তু ঠিক উঠে আসছে না। তো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে মিডিয়ারও আরও অনেক সচেতন হওয়া উচিত, এবং মানে চেষ্টা করা উচিত যে নিজের মানে ওই একটু স্বতঃপ্রণোদিত হয়েই গ্রামের মানুষের এই মানে আন্ডারলাইং প্রবলেমগুলোকে তুলে আনা। একটা প্রশ্ন দিয়ে শেষ করছি, সেটা হলো যে আমরা গত বছর পহেলা বৈশাখের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে যে ঘটনাটি ঘটলো, যৌন হয়রানির ঘটনা, আমরা দেখলাম যে অনেকেই মনে করে যে মেয়েদের এরকম উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরই কোনো দরকার নেই, এই ধরনের উৎসব পালন করবারই কোনো দরকার নেই, তারা অবশ্যই নেতৃত্বের স্থানেও কখনো কোনো মেয়েকে দেখতে চান না। গণতন্ত্র কিভাবে আমাদের মেয়েদের অধিকার নিশ্চিত করতে পারে বলে আপনারা মনে করেন? আমি বাংলাদেশে বড় হয়েছি, ঢাকায় বড় হয়েছি, এসব উৎসবে গিয়ে বড় হয়েছি, কাজে এটা যেমন আমি মনে করি না যে এটা গত বছরেরই ঘটনা, এটা ওই কটিমেরই ঘটনা। এরকম করে দেখতে পারলে হয়তো একরকমের ভালো লাগতো, কিন্তু এরকম মনে করি না। আমি এটাও মনে করি না যে এবারও এরকম কিছু ঘটবে না, কিন্তু আমি খুব খুশি যে এগুলো নিয়ে কথা হচ্ছে মানে আমি মনে করি যে আগামীতে মেয়েরা সেই শক্তি সাহস সঞ্চয় করে যাবেন যে এটা প্রতিরোধ করা যায়, এটা নিয়ে কথা বলা যায়, এবং কথা বললে অনেক সাথে মেয়েরা তো আছেনই, সাথে অনেক পুরুষও আছেন যারা এর বিপক্ষে দাঁড়াবেন। আমার মনে হয় না যে কেউ ভয়ে বেরিয়ে মানে বাসায় বসে থাকবেন। গণতন্ত্রে সেই শক্তিটি সঞ্চয় করেন যে এই বিষয়গুলো নিয়ে কথা বলা যায়, এবং এর পক্ষে বিপক্ষে আরও লোক আছেন যারা মাঠেও লড়াইটা করবেন। দুইভাবে এটাকে অ্যাড্রেস করতে চাই। একটা হচ্ছে যে আমার একটা ছোট মেয়ে আছে, আমি যেটা বলছিলাম, আমার 2 বছরের একটা মেয়ে আছে। তো ওর সামনে কিন্তু বাংলাদেশে রোল মডেল হিসেবে অনেক মেয়ে আছেন। মানে আমি ওর সামনে যে রোল মডেলগুলোকে দেখাতে চাই, আমি সুফিয়া কামালকে দেখাতে চাই, আমি বেগম রোকেয়াকে দেখাতে চাই, আমি ওয়াসফিয়া নাজরিনকে দেখাতে চাই আমাদের জেনারেশনে। তো যখন সে এই মেয়েদেরকে দেখে বড় হবে, সে কিন্তু তার ওই স্বতঃস্ফূর্ততাকে কেউ আটকাতে পারবে না, মানে আমার বিশ্বাস কেউ পারবে না। এবং যখনই একটা ফোর্স সামনে আসবে তখন ওটাকে ওভারকাম করারও একটা ইচ্ছা আসে। চেতনায় কিন্তু অনেক গণতান্ত্রিক, আমরা চেতনায় কিন্তু অনেক সাম্যের কথা বলি। সুতরাং আমি লাস্টে একটা কথা দিয়ে শেষ করব, বিকজ আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে কারা এইভাবে চিন্তা করছেন যে মেয়েদের এখানে আসা উচিত না অথবা এটা করা উচিত না, এটার একটা বড় অংশ, মানে যদিও আমি এখন দেখছি মানে অবাক হচ্ছি দেখে যে অনেক মিডল ক্লাস ওয়েল এডুকেটেড মানুষও এটাতে আছেন, কিন্তু তারপরেও আপনি যদি চিন্তা করেন গ্রামে যারা মাদ্রাসাতে যাচ্ছে, যাদের কোনো রেগুলেশন নাই তাদের এডুকেশন সিস্টেমের উপর, সরকারের কোনো কন্ট্রোল নাই সেখানে, সো এই জায়গাগুলোতে আসলে তাকে কি শিক্ষা দেওয়া হচ্ছে, মানে অ্যাজ আ সিটিজেন অফ আ ডেমোক্রেটিক কান্ট্রি তাকে আসলে কি শেখানো হচ্ছে, এবং সেই শিক্ষাটা যদি আমি স্পেস তৈরি না করি এবং সবাইকে এই মানে গণতান্ত্রিক চেতনা মূল্যবোধ যদি আমি শেখাতে না পারি, সেটা তো মানে সেটাও কিন্তু রাষ্ট্রের ব্যর্থতা। তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটাতেও জোর দেওয়াটা খুবই জরুরি। আমি শুধু যদি বলি যে তারা এবং আমরা, এবং তা আমরা যদি একে অন্যের সাথে ফাইট করতে থাকি, যেটা করছি এখন, সেটা কিন্তু ইজ নট কনস্ট্রাকটিভ। তারা কে তাকে চেনা, সে কিন্তু আমারই পরিচিত, আমার বাসায় কাজ করে অথবা মানে আমারই নেইবার। সো তার সাথে আমি যেন একটা ডায়ালগে যেতে পারি এবং ওই ডেমোক্রেটিক স্পেসটা যেন থাকে যেখানে আমরা একে অন্যের সাথে উই ক্যান এগ্রি টু ডিসএগ্রি। সহাবস্থান ছাড়া তো আসলে কোনো গতি নাই, এমন তো না যে কাউকে গিয়ে আন্দামানে ছুঁড়ে ফেলে আসা যাচ্ছে। সো মানে এন্ড দিস ইজ আ সাবস্ট্যানশিয়াল পার্ট অফ দিস কান্ট্রি, এবং তারা কারা সেটা আমাদেরকে চিনতে হবে। আমরা যারা একটু মিডল ক্লাস এন্ড অ্যাবাভ এবং আমরা একটু মানে লিবারাল মাইন্ডেড, আমরা কিন্তু সবসময় মনে করি যে মানে দেশটা আমাদের,
কিন্তু আসলে কিন্তু দেশের মধ্যে যে এত ডাইভার্সিটি আছে, ডাইভার্সিটিটাকে আমাদেরও বুঝতে পারতে হবে, যেটা তার মানে মত প্রকাশের একটা ক্ষেত্র তৈরি করা, মত প্রকাশ করে পরস্পরের মতামতকে এক্সচেঞ্জ করতে পারা, এবং সবাই যদি আমরা নিজ নিজ জায়গায় থেকে নিজ নিজ সেরাটাকে দিতে পারি, আমার মনে হয় দেশের উন্নতি তখনই হবে। দেশপ্রেম মনে হয় সেটাই। অ্যাবসলিউটলি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সেটে আসার জন্য। আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। চলো দেখে আসি আ ডে ইন আ লাইফ অফ আ পলিটিশিয়ান। তার আগে আমরা বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী সপ্তাহে একই সময় একই চ্যানেলে। আর মনে রেখো, যারা দায়িত্ব নেয় তারাই প্রজন্ম। আমার সকাল শুরু হয়েছে ভোর 5:30টায় এবং উঠে ফজরের নামাজ পড়ে সকালে নাস্তা করে এলাকার জনগণ এসছে, তাদের সাথে সময় দিয়েছি। সাক্ষাৎ দেওয়ার পরে আমরা রওনা হয়েছি জননেত্রী শেখ হাসিনার একটা ড্রিম প্রজেক্ট বঙ্গবন্ধু হাইটেক সিটি অগ্রগতি দেখার জন্য। আমরা ডেভেলপারদের সাথে কথা বলেছি, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি। আমাদের যেই সফটওয়্যার এবং হার্ডওয়্যার সেক্টরে যতগুলো ডেভেলপাররা যে কাজগুলো করছে সেটা অগ্রগতি দেখেছি। এই বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আজকে আমরা 1000 বৃক্ষরোপণ করেছি, বিভিন্ন ফল, ফুল, ঔষধি সকল ধরনের। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির যেই ডেভেলপমেন্ট ওয়ার্ক, যে প্রোগ্রেস, সেটা সরেজমিনে পরিদর্শন করেছি। রেল মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা যে কাজটি শুরু করেছিলাম, সেই বঙ্গবন্ধু হাইটেক সিটির আধুনিক একটি রেল স্টেশন নির্মাণ কাজ শুরু হয়েছে, সেটি পরিদর্শন করলাম, যেখানে আগামী 10 বছরে প্রায় 1 লাখেরও বেশি তরুণ তরুণী কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সারা দেশের যে আইটি সেক্টরে যারা উদ্যোক্তা আছে, উদ্ভাবক যারা আছে, যারা হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভিস সেক্টরে নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসছে, তাদেরকে আমরা সময় দেব। সকল ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ যারা ব্যক্তি আছেন তাদের জন্য আমাদের দরজা সবসময় উন্মুক্ত রাখতে চাই, এবং অনলাইন এডুকেশন সহ বিভিন্ন ধরনের নতুন উদ্যোগ নিয়ে যে আমাদের তরুণ তরুণীরা আসছে, তাদেরকে আমরা আমাদের স্পেশাল গ্র্যান্টগুলো দেওয়ার জন্য প্রেজেন্টেশন নিয়েছি। আর আজকে যেহেতু জুনের 1 তারিখ, আমরা অপেক্ষা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বাজেট পেশ করবেন মহান জাতীয় সংসদে। তো এখান থেকে অফিস থেকে 5টায় সরাসরি বাজেট অধিবেশন, এবং বাজেট অধিবেশন শেষ করে তারপরে বাসায় ফিরব, এবং বাসায় ফিরে আবার ফ্যামিলি মেম্বারদের সাথে কিছুটা সময় দিয়ে তারপরে এলাকায় যোগাযোগ, ফোন, ইমেল এবং সোশ্যাল মিডিয়া এগুলো একটু নজর রাখা, আবার আগামী কালকে পরিকল্পনা করা।